রাষ্ট্রযুদ্ধে অংশগ্রহণ না করার উদ্দেশ্য। প্রিয় দর্শক, আমরা জানি ফিলিস্তিনের উপর কি নির্মমতা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। যদিও ফিলিস্তিন ভূমি ঐতিহাসিকভাবে বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাচীন যে সভ্যতা, আপনি যদি বলেন ইতিহাস যদি দেখেন তাহলে আপনি দেখবেন সেখানেই আধুনিকতার যে মূল উৎস মূলত এই ফিলিস্তিন রাষ্ট্রের আশেপাশে, অর্থাৎ সিরিয়া, ইরাক, লেবানন, এইসব দেশ ফিলিস্তিনের আশেপাশে। তো আমি আমার শিরোনামটা দিয়েছি মধ্যপ্রাচ্য সমাচার। ফিলিস্তিনের পক্ষে ইসলামী রাষ্ট্রগুলো সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ না করার উদ্দেশ্য। এই কথা উদ্দেশ্য কি সেটা আমরা মোটামুটি অনেকেই জানি, কেন অংশগ্রহণ করছে না। একটা বিষয় আমরা জানি যে মধ্যপ্রাচ্য ইসরায়েলের সাথে সামরিক শক্তিতে পারবে না। আমরা মোটামুটি এই কথাটা সবাই জানি। কেন পারবে না সেটাও আমরা জানি, কারণ তাদের পিছনে পরাশক্তি কাজ করে, সেটা হলো আমেরিকা, ইউরোপ, তারা তাদের পিছনে কাজ করে, সেটা আমরা জানি। এই জন্য পারবে না। তো এখানে আরো একটি কথা রয়েছে, যে জিনিসটা হয়তো আমরা ভাবি না। আমি আমার শিরোনাম যে দিয়েছি, এই শিরোনামের প্রেক্ষিতে আমি বলতে চাই যে দেখেন, সৌদি আরব হাজার হাজার কোটি ডলারের অস্ত্র কিনে আমেরিকা থেকে, ইসরায়েল থেকে, রাশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে তারা অস্ত্র কিনে। আবার তুরস্কও অস্ত্র কিনে, অস্ত্র কিনে ওমান, অস্ত্র কিনে বাহরাইন, জর্ডান, ওরা অস্ত্র কিনে। বিভিন্ন দেশ থেকে, পরাশক্তিধর দেশগুলো থেকে যারা অস্ত্র নির্মাণ করে, ইউরোপ থেকে তারা অস্ত্র কিনে, জার্মানি থেকে অস্ত্র কিনে। এইসব অস্ত্র তারা করবে কি তাহলে? আর তারা কেনই বা মুসলিম রাষ্ট্র হয়েও, অর্থাৎ মুসলিম তাদের সংখ্যাগরিষ্ঠ সেখানে, অর্থাৎ আরাবিয়ান, তারা মধ্য মিডল ইস্ট যাকে বলি, মূলত মূল কেন্দ্র হলো ফিলিস্তিন যদি বলি আমরা। মিডল ইস্টের আল আকসা মসজিদ যেখানে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ইরাকে। সেখান থেকে তিনি হিজরত যাকে বলে আরবি ভাষায়, তিনি সফর করেছিলেন ফিলিস্তিনে। তো সে বিষয়ে অনেক কথা, আমরা সেই ঘটনা এখন বলতে চাই না। আমরা শুধু এতটুকু বলতে চাই, কেন তারা ফিলিস্তিনের পাশে যুদ্ধে অংশগ্রহণ করছে। দেখেন, আমরা জানি বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমেরিকা এবং রাশিয়া দুইটা মেরু। আমেরিকা, রাশিয়া, লিডিং আমেরিকা, লিডিং রাশিয়া। এক সময় সোভিয়েত ইউনিয়নের কথা আমরা জানি, যে সোভিয়েত ইউনিয়ন 1991 সালে ভেঙে 15টি প্রজাতন্ত্রে পরিণত হয়েছে, অর্থাৎ 15টি রাষ্ট্রে ভাগ হয়েছে। 1991 সালে তারা ভেঙে যায়। এর আগের ইতিহাস যদি আমরা দেখি, সেই সোভিয়েতের সময়ে, অর্থাৎ রাশিয়ার পূর্বে, এখন তো রাশিয়া আমরা চিনি, রাশিয়ার নেতৃত্বে যে সোভিয়েত ইউনিয়ন ছিল সেটার কথা বলি, সেইটার পূর্বের ইতিহাস যদি আমরা জানি। এখন আমরা মুসলিমরা অনেক সময় আছি, আমাদের মুসলমান ভাই বোনেরা, বাংলাদেশের যারা আছি, তারা রাশিয়ার জয় জয় আমরা গান গায়। কারণ কি? রাশিয়া ইরানের সাথে একটা অ্যালায়েন্স আছে। ইরান রাশিয়াকে সহযোগিতা করে, রাশিয়া ইরানকে সহযোগিতা করে। এই জন্য তারা মুসলিমদের মনে করে রাশিয়া মুসলিমদের পক্ষে, রাশিয়ার একটা জয় জয় কার একটা ভাব মুসলিমদের মনে। কিন্তু তাদেরকে এই কথাটাও স্মরণ রাখা উচিত, 1991 সালের পূর্ব পর্যন্ত রাশিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, তার আশেপাশের যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলি আছে, কত নির্মমতা দেখিয়েছিল মুসলিমদের সাথে। ইতিহাস পড়লে জানা যায়, বই পড়লে জানা যায়, বিভিন্ন বই। আমি একটা বই পড়েছিলাম, রক্তাক্ত পামির, পামিরের আর্তনাদ, এরকম সিরিজ। এটাকে বলা হয় সাইমুম সিরিজ। আপনি যদি ইচ্ছা করেন তো পড়তে পারেন।
এই সাইমন সিরিজ যদি পড়েন, তা রাশিয়ার অত্যাচার সম্পর্কে মুসলিমদের উপর বর্বরতা, কি পরিমাণ বর্বরতা চলছিল তখন, সে বিষয়টা আপনি জানতে পারবেন। তা আমি এই বইগুলি পড়েছি। আমি শুধু এই সিরিজটা না, আমি আরো অনেক সিরিজ পড়েছি। এটা হয়তো আমি এই সাইমন সিরিজের কিছু অংশ আমি আমার ঘরে পেয়েছিলাম, তাই আমি দুই একটা অংশ পড়েছি, আমি সব পড়ি নাই। কিন্তু দস্যু মনোহর সিরিজ আছে, সেই সিরিজ আমি অনেকটাই পড়েছি, যা থেকে আমি অনেকটা ইন্টেলিজেন্সের অনেক কাহিনী, অনেক কিছু আমি অনেক শিখতে পেরেছি, অনেক কিছুই জানি। তো যাই হোক, তো এখন আমি যে কথাটা বলছিলাম যে কেন অংশগ্রহণ করছে না, দেখেন দুইটা মেরু, রাশিয়া আর হলো কি আমেরিকা। আমেরিকার নেতৃত্বে ন্যাটো আছে, আমেরিকার নেতৃত্বে আছে ইউরোপীয় ইউনিয়ন, আর রাশিয়া এক পক্ষ। তার পক্ষে আসলে এখন বলতে গেলে তাদের কোনো ইউনিয়ন নাই, তাদের কিছু নাই, কিন্তু তাদের সাথে কয়েকটি দেশ সমর্থন বা ছায়া সমর্থন হিসাবে আছে। চায়না আছে, ধরেন আপনি পার্শ্ববর্তী দেশ চায়না, চায়নার সাথে আমেরিকার একটা কনফ্লিক্ট, ভালো একটা দ্বন্দ্ব চলছে এই ভিয়েতনাম নিয়ে, আমরা এটা জানি। তো এখন ইউক্রেনের সাথে যখন রাশিয়ার যুদ্ধ চলছে, তখন কিন্তু দেখবেন আপনি আমেরিকা ইউক্রেনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে, ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করছে, ন্যাটো সহযোগিতা করছে ইউক্রেনকে। ন্যাটোর সদস্য সংখ্যা 27টি, ইউরোপের 27টি দেশ নিয়ে ন্যাটো। তারপর আপনার ধরেন আপনি যদি আপনি ন্যাটো হলো 32টি দেশ নিয়ে, 32টি দেশ, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই ন্যাটোর মানে ফুল কথাটা আর কি। তো এর মধ্যে 30টি দেশ হলো ইউরোপের, আর 2টি দেশ হলো আমেরিকা, এই নিয়ে হলো ন্যাটো। আর আপনি যদি বলেন ইউরোপীয় ইউনিয়ন, সেখানে 27টি দেশ রয়েছে, তাছাড়া যুক্তরাজ্য তো আছে। তো এই রাষ্ট্রগুলো সবাই আমেরিকার হয়ে কাজ করছে, আমেরিকার নেতৃত্বে রাশিয়ার বিপক্ষে কাজ করছে। যদিও কয়েকটা দেশ সামান্য নিউট্রাল থাকে, কয়েকটা দেশ আবার এইরকম আমেরিকার সাথে তেমন লিয়াজও রাখে না ইউরোপীয় ইউনিয়নের। তো আমি যে কারণে আমার শিরোনামটা দিয়েছি, কেন মধ্যপ্রাচ্যের দেশগুলো এই ফিলিস্তিনের মানুষকে রক্ষা করার জন্য সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করে না। আপনি দেখেন, ইরানের সাথে রাশিয়ার একটা অ্যালায়েন্স আছে, সিরিয়ার সাথে একটা অ্যালায়েন্স আছে রাশিয়ার সাথে আরো কয়েকটা ধরেন মোটামুটি ইসলামী রাষ্ট্রের সাথে রাশিয়ার একটু ভালো সম্পর্ক আছে, চলছে। এবং ইরান কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধে মোটামুটি ওই যে এই স্বর্গীয় বায়ু নামক যে আপনার ড্রোন ইরানের তৈরি, সেটা দিয়ে নাকি রাশিয়াকে সহযোগিতা করেছে, কামিকাজু ড্রোন যেটা, সেটা দিয়ে নাকি রাশিয়াকে সহযোগিতা করেছে, সেটা কিন্তু বিশ্বের সংবাদ মাধ্যমে এসেছে, আমরা জানি। তো আবার রাশিয়াও ইরানকে বহুভাবে সহযোগিতা করছে। তো এইভাবে কিন্তু দুইটা মেরুকরণ আছে বর্তমানে, যদিও রাশিয়া মূলত খ্রিস্টান আর ইহুদি প্রধান দেশ, আর আমেরিকা তো খ্রিস্টান ইহুদি এই অনেক মানে ভ্যারাইটিস সম্প্রদায় সেখানে রয়েছে। তো এখন আপনি ধরেন সৌদি আরবিয়া বা তুরস্ক, তারা ইরানের সাথে মিলে প্যালেস্টাইনকে সহযোগিতা করলো, যুদ্ধে অংশগ্রহণ করলো। ধরেন বাহরাইন, ওমান, এরা একসাথে হয়ে যুদ্ধে অংশগ্রহণ করলো। তো আমেরিকা কিন্তু ইসরায়েলের সাথে অলরেডি অ্যালায়েন্স, এবং তাদের অস্ত্র দিয়েই ফিলিস্তিনের মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করছে, গণহত্যা চালাচ্ছে, আমরা জানি। তো এখন ধরেন আপনি এই মিডল ইস্টের এই রাষ্ট্রগুলি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করলো এই ইহুদিদের বিরুদ্ধে। দখলদার ইহুদি যারা আছে, ইসরায়েল নামক যে রাষ্ট্র গঠন না আছে, তার বিরুদ্ধে যদি তারা যুদ্ধে অংশগ্রহণ করে, সেই ক্ষেত্রে বিশ্বের সকল ইহুদিরা কি করবে? তখন আপনি বলেন, তখন কি করবে? ধরেন রাশিয়া এখন ইরানের সাথে অ্যালায়েন্স আছে, কিন্তু রাশিয়ার জনগণ কিন্তু অবশ্যই ইহুদিদের টানবে। ধরেন আপনি এই ইউরোপের যে সাইপ্রাস রাষ্ট্রটার কিন্তু ইসরায়েলের সাথে, প্যালেস্টাইনের সাথে কিন্তু একটা এই সীমানা আছে। এইসব দেশ কিন্তু ইহুদি বা খ্রিস্টান, এরা কিন্তু তাদের টানবে।
সবসময় এমন হয়, সারা হাজার বছরের ইতিহাস যদি আপনি টানেন, মুসলিমরা থাকে এক আর সকল সম্প্রদায়ের লোকজন থাকে এক, তারা এরকম থাকে। তো এখন তারা যদি এরকম ভাবে সশস্ত্র অংশগ্রহণ করে ওই যুদ্ধে, মিডল ইস্ট মধ্যপ্রাচ্য যুদ্ধে অর্থাৎ আকসা রক্ষার যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে, তাহলে দেখা গিয়েছে কি ইউরোপীয় ইউনিয়ন, নেটো, আমেরিকা, রাশিয়া যে এখন মোটামুটি ইরানের সাথে একটা অ্যালায়েন্স আছে, হইতে পারে সেই অ্যালায়েন্সও থাকবে না। তখন কি হবে? ওই মধ্যপ্রাচ্যের দেশগুলি কিন্তু টিকতে পারবে না, তারা কিন্তু তখন টিকতে পারবে না ওই যুদ্ধে। তা আমি বলতেছি যে সৌদি আরবিয়া কি করে, এরা সবাই একত্রিত হয়ে কেন ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করে না? আমরা কি এই জিনিসটা একবার ভেবেছি? তাছাড়া এখানে দেখেন আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র ভারত, উগ্র হিন্দুত্ববাদ প্রধান ভারত। আগে বলতাম আমরা বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র, এখন বিশ্বাসই হয় না যে ভারত উগ্র হিন্দুত্ববাদের দেশে পরিণত হয়েছে। আমরা কিন্তু জানি ভারতের মধ্যে ইসলামোফোবিয়া কিভাবে ছড়িয়ে পড়েছে। বর্তমানে মুর্শিদাবাদ যে পশ্চিমবঙ্গের ওই রাজ্যে 80% মুসলমান ওই রাজ্যে আছে। আবার আমরা এটাও জানি, ভারতের ইতিহাস যদি পড়েন আপনি জানবেন যে ভারতের সংবিধান রচনার সময় 30 জন মুসলিম অংশগ্রহণ করেছে। এই ভারতকে 600 বছরের অধিক সময় মুসলিমরা শাসন করেছে। যদি মুসলিমদের ইচ্ছা থাকতো ভারত থেকে হিন্দু অপসারণ করবে, হিন্দু নিধন করবে, তাহলে তো হিন্দুর অস্তিত্বই থাকে না, 600 বছরে সব শেষ হয়ে যায়। যেখানে নরেন্দ্র দামোদর দাস মোদী 2014 সালে ক্ষমতায় এসে এই 10-11 বছরে মুসলিম নিধনের জন্য রেকর্ড করে ফেলেছে, ভারতকে একটা উগ্র হিন্দুত্ববাদের দেশে পরিণত করেছে। সেইখানে 600 বছর ক্ষমতায় যদি সে থাকে তাহলে মনে হয় সারা বিশ্বের মুসলমান সে শেষ করে ফেলবে। ভারতে কিন্তু বসে থাকবে না, তখন কিন্তু সেও ওই ইসরায়েলের, এখনো কিন্তু সে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে, অনেক অস্ত্র সরবরাহ করেছে। আমরা অনেক পত্রিকায় প্রমাণ পেয়েছি ভারতীয় অস্ত্র দ্বারা ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করছে। আমার শিরোনাম দিয়েছি মধ্যপ্রাচ্য সমাচার, দিয়েছি এমন যে কেন ইসলামী রাষ্ট্রগুলো কেন একত্রিত হয়ে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করছে না ফিলিস্তিনের পক্ষে। আসলে মূলত যদি সবাই অংশগ্রহণ করে তাহলে তারাও সবাই একত্রিত হবে। তখন কি হবে? মধ্যপ্রাচ্যের মানুষ তো খায় আর ঘুমায়, যেমন ধরেন সৌদি আরবিয়া, তারা তো খায় আর ঘুমায়। তারা একটা সাবান, সেটাও ইন্ডিয়ান। তারা একটা শ্যাম্পু, সেটাও ইন্ডিয়ান। আপনি কেন আমি বলছি, আমাদের দেশে যখন কোনো এই বাহির থেকে কেউ আসে, অর্থাৎ সৌদি আরবে থেকে কেউ আসে, তখন দেখবেন আপনার জন্য কিছু একটা নিয়ে আসে। তো নিয়ে আসলে আপনি দেখবেন কি সেটার গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। তারা যে কোনো কিছু বাহিরের প্রোডাক্ট ব্যবহার করে, চায়না প্রোডাক্ট ব্যবহার করে, তারা ব্যবহার করে বিভিন্ন ইউরোপের প্রোডাক্ট ব্যবহার করে, তারা নিজেরা কিছু করে না, অস্ত্র কিনে আনে বাহির থেকে। তারা নিজেদের দেশে আমেরিকান ঘাঁটি স্থাপন করতে দিয়েছে, সেখান থেকে তারা সহযোগিতা নেয়। তাদের দেশে ডিফেন্স সিস্টেম আমেরিকা স্থাপন করেছিল, যদিও সেই ডিফেন্স সিস্টেম এখন নিয়ে গিয়েছে নাকি শুনেছি। তো এই জন্য বলেছি যে আমরা খালি বলি দূর থেকে যে কেন সৌদি অংশগ্রহণ করে না, কেন তুরস্ক অংশগ্রহণ করে না, কেন বাহরাইন অংশগ্রহণ করে না, কেন ওমান অংশগ্রহণ করে না। আর আপনি যদি বলেন একটা এই যে ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটস, যেটাকে বলে আরব আমিরাত, যেটাকে বলে সংযুক্ত আরব আমিরাত, যদি আমরা বলি সেটার কথা যদি বলি, সেটা তো ধরতে গেলে এখন আপনি যদি দেখেন সম্পূর্ণ সব কালচারই ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশন সেখানে বিরাজ করছে। আর তুরস্কে তো অনেক আগে থেকেই ওয়েস্টার্ন সিভিলাইজেশন এস্টাবলিশ ছিল, কামাল আতাতুর্ক যেটা প্রতিষ্ঠা করেছিল সেটা এখনো ফিরে আসে না, আর সেই মুসলিম কালচার এখনো আসে না তুরস্কে। আমরা এখন আপনি কি বলবেন বলেন? মুসলিমরা যে একত্রিত হবে উপায় নাই। সুতরাং মুসলিমদের উচিত তাদের ইমানকে আরো শক্তিশালী করা, আরো দৃঢ় করা। আর ওই তাদের একটা উদ্দেশ্য আছে, সৌদি আরবেও বলেন আর ফিলিস্তিনের আশেপাশে রাষ্ট্রগুলোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আপনি বুঝে নেন যে যেহেতু আমেরিকা এবং রাশিয়া দুইজনের মধ্যে একটা দুইটা মেরুকরণ আছে এবং যুদ্ধ পরিস্থিতি আছে, এখনো চলছে,
চায়নার সাথে একটা যুদ্ধ পরিস্থিতি আছে। তো এখন আমরা যদি একত্রিত হয়ে যাই, তারা আবার একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে গেলে তারা কি হবে, আমাদেরই আরো লস হবে। এর চেয়ে ভালো হয় কোনটা, তারা নিজেরা কনফ্লিক্টটা আছে। একসময় দেখা গেছে কি ওই উসুরকে ধ্বংস করবে, হয়তোবা সেই নীতি অবলম্বন করছে মিডল ইস্টের নেতারা। আমেরিকাই রাশিয়াকে ধ্বংস করবে, রাশিয়াই আমেরিকাকে ধ্বংস করবে, অথবা চায়নাই আমেরিকাকে ধ্বংস করবে, অথবা আমেরিকাই চায়নাকে ধ্বংস করবে, চায়নাই ভারতকে ধ্বংস করবে, অথবা ভারতই চায়নাকে ধ্বংস করবে। এইসব নীতিতে মিডল ইস্টের নেতারা এখন বসে আছে। আর একত্রিত হলে তো তারা আবার সবাই একত্রিত হয়েই মিডল ইস্টের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এতে ভালোই তাদের কনফ্লিক্টে তারা যে অর্থ সাম্রাজ্য, তার যে সাম্রাজ্যবাদী, তারা পুঁজিবাদ, এখন বর্তমানে আণবিক যুগ, আণবিকতার দিকে কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতা আছে তারা। হয়তোবা এই প্রতিযোগিতাই একদিন তাদের মধ্যে কেউ না কেউ বিজয়ী হয়ে যাবে, আর মুসলিমরাও মুক্তি পাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।